হ্যাঁ, শুরু করছি। ওকে, আই থিংক উই আর লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং আলহামদুলিল্লাহ ভাইয়াও ভালো আছি। আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে বায়ো ইনফরমেটিক্স এবং সেটা রিলেটেড বেশ কিছু টেকনোলজি, যেখানে আমরা হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, তারপর ফিঙ্গারপ্রিন্ট, এইরকম বেশ কিছু টেকনোলজি দেখেছিলাম। তো সেই টেকনোলজিটাই আমরা আজকে আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করব এবং এবং সামনে যাব, সামনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে বা আমাদের বায়ো ইনফরমেটিক্স আছে, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব এবং আশা করা যাচ্ছে আমরা শুক্রবার মানে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করতে পারবো। শনিবার হচ্ছে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ সিকিউ দেখে ইনশাল্লাহ রোববার থেকে হয়তো বা নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো চ্যাপ্টার 2 শুরু করতে পারবো। চ্যাপ্টার 2 তে ভালোই মোটামুটি জিনিসপত্র আছে, আমরা এরকম এক্সপ্লেইন করে যাওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। এই তো, তোমরা যারা আছো জয়েন করে ফেলো, ফ্রেন্ড সার্কেলদের ইনভাইট মেনশন দিতে চাইলে মেনশন দিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, রুবাইত আব্দুল্লাহ আছো, জুনায়েদ সাজিদ আছো, ওমা সালমা, আরমা হক নীরা আছো, উম্মে সালমা আছো, শেফা আছো, নাজিয়া মেহরাজ আছো, ওকে, সারাফি আছো। একটু আগে ইবিআইতে ক্লাস করে আসলাম। একটু আগে ইবিআইতে ক্লাস ছিল, আজকে মেবি তোমাদের ক্লাস ছিল কি, 2টা ক্লাস ছিল? আচ্ছা ঠিক আছে। 3 মিনিট হয়েছে আমরা লাইভে এসেছি, আর 1 মিনিট হয়তো অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। যারা জয়েন করছো জয়েন করে ফেলো, মেনশন দেওয়ার থাকলে মেনশন দিতে পারো, কিছু বলার থাকলে বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, আই থিংক আমাদের শুরু করে দেওয়া উচিত, আমরা শুরু করছি। চ্যাপ্টার 1, লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা আমাদের যে বায়োমেট্রিক্স আছে সেই বায়োমেট্রিক্সটাকে কিভাবে কাজে লাগাতে পারি। সে বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে 4টা স্টেপ ফলো করা লাগে: ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন এন্ড ম্যাচিং। তারপর এখানে কিছু এলিমেন্ট ইউজ করা লাগে, যেমন সেন্সর, কম্পিউটার আর হচ্ছে সফটওয়্যার। তারপর এখানে ক্লাসিফিকেশন, 2 রকমের ক্লাসিফিকেশন আছে বায়োমেট্রিক্সে। একটা হচ্ছে বডি স্ট্রাকচার, আর একটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার। বডি স্ট্রাকচারের আন্ডারে ফেস, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, ডিএনএ, এই স্ক্যান গুলো করা হয় বা এই জিনিসগুলো আলোচনা করা হয়। এবং হিউম্যান নেচারের মধ্যে ভয়েস, সিগনেচার, কি স্ট্রোক, এগুলো নিয়ে আলোচনা করা হয়।
ইউজ কেসের মধ্যে হিউম্যান আইডেন্টিফিকেশন এবং ট্রুথ ভেরিফিকেশনে আমরা বায়োমেট্রিক্স ইউজ করে থাকি। অ্যাডভান্টেজেস এর মধ্যে এটা অটোমেটিক, ওভারঅল কস্টিং কম, কপি বা নকল করা অনেকটা অসম্ভব এবং খুব হাই সিকিউরিটি মেনটেন করা সম্ভব হয়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা ইনস্টলেশন ফিটা একটু বেশি। তারপর এটা এক্সপার্ট ম্যান ফোর্স লাগে এটাকে মেনটেন করার জন্য। এই ছিল হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স এর বেশ কিছু জিনিস, একদম কি পয়েন্ট। এগুলো হচ্ছে একদম কি পয়েন্ট। আমি প্রত্যেকটা কি পয়েন্টই জাস্ট এক্সপ্লেন করে যাচ্ছি বা লিখে হালকা করে লিখে যাচ্ছি যাতে তোমরা মিস না করো কোনো কিছু। এরপর বলেছিলাম যে আমাদের এখানে 5টা টেকনোলজি আছে, সেই 5টা টেকনোলজি কিভাবে কাজ করে সেই জিনিসটা সম্পর্কে তোমাদের জানতে হবে। মূলত সেই টেকনোলজি কিভাবে কাজ করে, সেই টেকনোলজিকে কোথায় ব্যবহার করা হয়, সেটার অ্যাডভান্টেজ গুলা কি কি আর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, এই 4টা জিনিস মাস্ট তোমাকে জানতেই হবে। 4টা টেকনোলজির কথা, 5টা টেকনোলজির কথা আমরা এখানে বলছি। যেমন প্রথম টেকনোলজি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তারপর এটা ফেস, তারপর হ্যান্ড, আইরিশ, রেটিনা আর ডিএনএ। প্রত্যেকটা টেকনোলজি কিভাবে কাজ করে সেটা তোমাকে বলতে হবে, কোথায় ইউজ করা হয়, ব্যবহার করা হয় সেটা বলতে হবে, এটার সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি সেগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে? একটা একটা করে আমরা জাস্ট আজকে এক্সপ্লেন করে যাব। এবং বায়ো ইনফরমেটিক্স আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, ন্যানো টেকনোলজি আছে, এগুলো ছোট ছোট করে এক্সপ্লেন করে যাব। প্রথমত আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে। মেইনলি আমরা তো জানি যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট মানে কি, আমাদের বুড়ো আঙ্গুল বা যে কোনো একটা আঙ্গুল, না যে কোনো একটা আঙ্গুলের শেপ নেওয়া হয়, ঠিক না? যে কোনো একটা আঙ্গুলের স্ক্যান করে নেওয়া হয়। এবং আমরা জানি আমাদের প্রত্যেকের হাতে কি আছে, আমাদের প্রত্যেকের হাতে অনেকগুলো রেখা আছে, না? হাতের রেখা আছে, যে রেখাগুলো কিন্তু ডিফারেন্ট। দুজন মানুষের আঙ্গুলের যেই ছাপ সেটা কখনোই একই রকম হয় না। তো সেক্ষেত্রে যেভাবে কাজ করে সিস্টেমটা, সেটা হচ্ছে সে তোমার আঙ্গুলের একটা ছবি নেয়, আঙ্গুলের ছবি নেওয়ার পর সেখান থেকে একটা বাইনারি কোড ক্যালকুলেট করে বের করে। প্রথমে সে তোমার একটা ছবি নিবে, আঙ্গুলের একটা ছবি নিবে, ছবি নেওয়ার পর তোমার আঙ্গুলের প্যাটার্ন গুলোর উপর বিভিন্ন পয়েন্ট দিয়ে সে একটা কোড বানাবে। এই কোডটা হচ্ছে, এটাকে বলা বাইনারি কোড, ঠিক আছে? এবং সেই কোডটাকে সবসময় সেভ করে। তোমার আঙ্গুলের ছবিকে কিন্তু কখনোই ফিঙ্গারপ্রিন্ট সেভ করে না। তুমি মনে করো তোমার আঙ্গুলের ছবিটাকে মনে হয় কেউ সেভ করতেছে, তুমি দেখবা তোমার আঙ্গুল যদি কখনো যদি কেটেও যায়, তাও কিন্তু তুমি ফিঙ্গারপ্রিন্টে ধরলে তোমার আনলক করে দিবে। তোমার আঙ্গুল যদি মাঝে মাঝে কখনো কেটে যায়, স্ক্র্যাচ পড়ে, তাও যদি তুমি দাও ফিঙ্গারপ্রিন্টে, দেখবা তোমার আঙ্গুলটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিবে। তাহলে যদি শুধু ছবিকে রিকগনিশন করার জন্য বা ম্যাচ করার জন্য ছবিকে শুধু স্টোর করতো, তাহলে কিন্তু কখনোই তোমার হাত কেটে যাওয়ার পর তুমি আনলক করতে পারতা না তোমার মোবাইলটা বা যে কোনো কিছু। তাহলে এক্ষেত্রে হাতের ছবি নেওয়া হয় না, মেনলি তোমার যে ডেটাবেজে যেই ইনফরমেশনটা রাখা হয় সেটা হচ্ছে কতগুলো বাইনারি কোড বা সংখ্যা, ঠিক আছে? এবং সেই সংখ্যাগুলোকে স্টোর করে, পরবর্তীতে কেউ আবার ফিঙ্গারপ্রিন্ট দিলে তার আঙ্গুলের ছবি নিয়ে সেখান থেকে বাইনারি কোড জেনারেট করে, ঠিক আছে? এবং সেই বাইনারি কোডের সাথে আগের বাইনারি কোডকে ম্যাচ করার চেষ্টা করে। তাহলে সবসময় এইভাবেই আমাদের ছবির বদলে একটা কোডকে স্টোর করা হয়। এবং দেখা যায় যে এই অ্যালগরিদমটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি তোমার ফিঙ্গারপ্রিন্টের তোমার আঙ্গুলের ছবি থেকে তুমি কখনোই তোমার আঙ্গুলের ছবি থেকে তুমি কোডটা জেনারেট করতে পারবা, কিন্তু তোমার কাছে যদি শুধু কোড থেকে তুমি আঙ্গুলের ছবি জেনারেট করতে পারবা না। কি বললাম? তোমার আঙ্গুলের ছবিটাকে তারা কনভার্ট করে কতগুলো বাইনারি ডিজিট 01011001111000 এরকম কতগুলো ডিজিটে কনভার্ট করে, বাইনারি বিটে কনভার্ট করে। তাহলে এটা সম্ভব।
ছবি থেকে বাইনারি বিটে কনভার্ট করা সম্ভব, কিন্তু কখনো বাইনারি থেকে বিট থেকে ছবিটা বের করা সম্ভব। এটা হচ্ছে এমন একটা অ্যালগোরিদম দিয়ে, বা এই ফিঙ্গারপ্রিন্টের অ্যালগোরিদমটাই এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি তোমার আঙ্গুলের ছবি থেকে বাইনারি কোড বানাতে পারবা, কিন্তু কোড থেকে ছবিটা বানানো যায় না, যার কারণে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট ডুপ্লিকেট করা বা নকল করা অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে? ক্লাস আটকে যাচ্ছে? আই ডোন্ট থিঙ্ক ক্লাস আটকে যাচ্ছে, মেবি তোমার নেটওয়ার্ক ইস্যু আছে। তাও একটু চেক করে দেখি যে ক্লাস আটকে যাচ্ছে কিনা। ক্লাস আটকে যাচ্ছে না, ক্লাস আটকে যাচ্ছে না। ঠিক আছে, সব ঠিক আছে, ফাইন। শনিবার হচ্ছে আমি সিকিউ দেখানোর চেষ্টা করব এই চ্যাপ্টারের উপর। বোর্ড যে কোয়েশ্চেন গুলো এসেছে, বোর্ড থেকে যে কোয়েশ্চেন গুলো আসছে, সে বোর্ড সিকিউ গুলো দেখানোর চেষ্টা করব। সাথে সাথে যদি দেখাতে পারি তাহলে বোর্ড এমসিকিউ দেখায়, সেখান থেকে এমসিকিউ মানে এক্সাম নেব। বোর্ড এমসিকিউ দেখায়, তোমাদের একটা একটা করে এক্সাম নেওয়ার চেষ্টা করব শনিবার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম, এবং এটা নর্মালি তুলনামূলকভাবে দামে কম। এটার সুবিধাগুলো কি? তুলনামূলকভাবে দামে কম, এটা মেইনটেনেন্স খরচ তেমন নাই, মেইনটেনেন্সের জন্য মেমোরিও খুব কম লাগে, এবং এটার সিকিউরিটি অনেক টাইট। এটার অ্যাকুরেসি অনেক বেশি, ফিঙ্গারপ্রিন্টের অ্যাকুরেসি অনেক বেশি। তাহলে যেটা বললাম, আমাদের ফিঙ্গারপ্রিন্টের সুবিধাগুলোর মধ্যে অ্যাকুরেসি অনেক বেশি, অনেক বেশি অ্যাকুরেট। এটা হচ্ছে দামে সস্তা, চিপ। তারপর এটা মেইনটেইন করতে অত বেশি খরচ হয় না, মেইনটেনেন্স ফিটা কম, মেইনটেনেন্স ফিটা হচ্ছে লো। আর অসুবিধাগুলোর মধ্যে কি হতে পারে? যদি দেখা যায় যে হাত কেটে গেলে সমস্যা নাই, কিন্তু যদি তোমার ময়লা লাগে বা হাতে যদি কোনো অন্যরকম কোনো সমস্যা, যেমন ধরো তোমার হাতের ছাপগুলোই মুছে গেল, দেখবা অনেক সময় যারা শ্রমিক থাকে তাদের হাতের ছাপ কাজ করে না, তাদের হাতের ছাপই থাকে না, কারণ তাদের হাতগুলো ব্যবহার করতে 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 এমন হয় যে এই যে রেখাগুলো একদম মুছে যায়, একদম প্লেন হয়ে যায়। ঠিক আছে? এবং সেক্ষেত্রে বয়সের একটা ব্যাপার আছে, একদম যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ তখনও হাতের ছাপ হয়তো একদম মুছে যায়। আবার যখন বাচ্চারা অনেক ছোট থাকে তখন হয়তো তাদের হাতের ছাপগুলো ওভাবে স্পষ্টভাবে বোঝা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বয়সের একটা ব্যাপার আছে, যে সব এই যে এটা কাজ করে না। তারপরে প্রফেশন, আমাদের এমপ্লয়ীদের প্রফেশনের উপর ডিপেন্ড করে যে তারা কি প্রফেশন, তাদের এমন কোন পেশায় কাজ করছে যেটা দিয়ে হাতের কাজ অনেক বেশি হয়তো। ঠিক আছে? বা শ্রমিকের ক্ষেত্রে এটা কাজ করে না। এবং অবশ্যই হাত যদি ময়লা থাকে বা অন্য কোনো দাগ লেগে থাকে বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না। ঠিক আছে? তো এগুলো ছিল অসুবিধা এবং সুবিধা। বললাম কিভাবে কাজ করে এবং কোথায় ইউজ করা হয়। নর্মালি হচ্ছে আমাদের অফিস আদালতে ইউজ করা হয়, মোবাইল ফোনে ইউজ করা হয়, এখন তো ল্যাপটপে ইউজ করা হচ্ছে, যেমন ম্যাকবুকের ফিঙ্গারপ্রিন্ট আছে। তারপর হচ্ছে বেশ কিছু ল্যাপটপে, দামি দামি ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে হয়। সো এই সকল জায়গায় আমরা ফিঙ্গারপ্রিন্টের কাজগুলো দেখে থাকি। আচ্ছা, এবার চলে আসি দামে কম মানে ভালো ফিঙ্গারপ্রিন্ট। কাকলি ফার্নিচার, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এবার হচ্ছে ফেস রিকগনিশনটা কিভাবে কাজ করে। তাহলে মেইনলি ফেস রিকগনিশনটা হচ্ছে ওই যে তোমরা মোবাইলে যে ফেস রিকগনিশনটা দেখো না, মোবাইলে আমরা যে ফেস রিকগনিশনটা দেখি, যে আমাদের একটা ছবি তুলে, সেই ছবিটার মধ্যে সে এটাকে অ্যানালাইসিস করে সে দেখে যে আমাদের দুইটা চোখের মাঝখানে ডিস্টেন্স কতটুকু, আমাদের নাকের শেপটা কেমন, আমাদের চোয়ালের সাথে, হ্যাঁ, চোয়ালের থেকে আমাদের মুখের দূরত্ব, ঠোঁটের দূরত্ব কতটুকু। ঠিক আছে? তারপর আমার এই যে মুখের এই যে এটা কতটুকু, হ্যাঁ, তারপর আমার এই আইব্রো গুলো কেমন, ঠিক আছে, আমার কপালের হাইটটা কেমন, এই সকল জিনিসপত্রগুলো ক্যালকুলেট করে ওরা এখানেও কি করে, এখানেও কোনো ছবিকে স্টোর করে না, এখানেও ওরা একটা ফাইনালি একটা কোডকে জেনারেট করে। ঠিক আছে? একটা কোড জেনারেট করে যেটাকে বলা হচ্ছে নিউমেরিক কোড, একটা নিউমেরিক কোড।
তাহলে ওরা যেটা করে সেটা হচ্ছে একটা নিউমেরিক কোড। নিউমেরিক মানে কি? নিউমেরিক মানে হচ্ছে নাম্বার জনিত বা নাম্বার দিয়ে বা বাইনারি কোড দিয়ে একটা কোড জেনারেট করে। হ্যাঁ, তাহলে সে আগে ছবি নেয়, আগের মতো সে ছবি নেয়, সে ছবি নেবে, ছবি নিয়ে সে কি করবে? আচ্ছা যাই হোক, ছবি আঁকতে পারি না, যাই হোক, মানুষের ছবি নিল, ছবি নেওয়ার পর মুখের ছবি নিয়ে সে তার চোখের পজিশন গুলো, তারপর হচ্ছে নাকের পজিশন, হ্যাঁ, এই জিনিসগুলো দেখে সে একটা কি করে? কোড জেনারেট করে। সে একটা কোড জেনারেট করে, তার আর সেই কোডটাকে সেভ করে রাখে ডেটাবেসে, কোডটাকে ডেটাবেসে সেভ করে রাখে। তারপর যখনই কেউ নতুন করে আসে তখন আবার তার ফেসের একটা ছবি নেয়, ছবি নেওয়ার পরে সেটার সাথে সেখান থেকে কোড জেনারেট করে ডেটাবেসের সাথে কম্পেয়ার করে, কম্পেয়ার করে মিলে গেলে তো ভালো, না মিলে গেলে সমস্যা নাই। নর্মালি এই যে এটা 5 সেকেন্ডের মধ্যে করে ফেলা সম্ভব। এটা বায়োমেট্রিক্স এর তোমার ফিঙ্গারপ্রিন্টের মতো এটা অনেক মানে শতভাগ সফলতা দেখা যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে এটারও ইয়ে আছে, যেমন মানে ফেস আনলকটা এতটা সিকিউর না। ফেস আনলক তোমাদের ফোনে যে ফেস আনলকটা আছে অ্যান্ড্রয়েড ফোনে, সেই ফেস আনলক গুলো কিন্তু এতটা বেশি সিকিউর না। অনেক সময় দেখা গেছে তোমরা ইউটিউবে দেখবা যে কারো ছবি আয়না ধরছে, আনলক হয়ে গেছে। ঠিক আছে, কারো ছবি এনে ধরছে, যার ফেস দিয়ে মানে লক করা মোবাইলটা, তার ছবি এনে ধরছে, মোবাইল আনলক হয়ে গেছে। এরকম হয় না? দেখবে এরকম হয়। তো সেই ক্ষেত্রে ফেস আনলকটা আসলে এতটা বেশি কার্যকর না। এই যে দেখছো আম্বিয়া খাতুন, ও বলতেছে ওর একজন স্যার আছে যে কলম দিয়ে বেশি লেখার কারণে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। সো এটা যেটা বললাম, ফিঙ্গারপ্রিন্টের কিন্তু এরকম অসুবিধাগুলো আছে। আচ্ছা, আইফোন কেন ফিঙ্গার নেয় না? মেনলি আইফোনেরও তো টাচ আইডি ছিল, আইফোনেরও একসময় টাচ আইডি ছিল, বাট এখন সেটা সরাই ফেলছে। আইফোন 6 না 7 পর্যন্ত তো টাচ আইডি ছিল, 8 পর্যন্ত টাচ আইডি ছিল, এরপর এখন ফেস আইডি চলে আসছে। তাহলে আইফোন আগে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং নিত, এখন তারা নতুন একটা টেকনোলজি আবিষ্কার করেছে যেটা হচ্ছে ফেস আইডি। ফেস আইডি আইফোন, এবং এটা দিয়ে শুধুমাত্র ক্যামেরার উপর ডিপেন্ড করে না। আইফোনের যে ফেসিয়াল স্ক্যান এটা শুধু ক্যামেরার উপর ডিপেন্ড করে না, এটার ভিতরে আরো বেশ কিছু 3D ডেপথ ম্যাপিং এর জন্য আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, যার কারণে তোমরা আইফোনে একটা বিশাল নচ দেখতে পাও, উপরে একটা নচ আছে। ঠিক আছে, কারণ এখানে অনেক ইনফরমেশন বা অনেক ইম্পর্টেন্ট কতগুলো সেন্সর আছে, যেই সেন্সরটা ক্যামেরার সাথে কাজ করে, একসাথে কাজ করে তোমার এই ফেসের 3D একটা ছবি, 3D একটা ম্যাপিং করে বা 3D একটা কোড জেনারেট করে, 3D কোড জেনারেট করে। নর্মালি অন্যান্য ফোন যেমন 2D কোড জেনারেট করে, 2D ছবি, জাস্ট ছবি তুলে সেটাকে কোড বানায়। আইফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে 3D ম্যাপিং করে, ওখানে অনেকগুলো তোমার লেজার লাইট বিম করে সেখান থেকে তোমার 3D একটা ফেস বানায়, ওরা 3D ফেসের একটা কোড বানায়। তখন দেখা যায় যে এই জন্য আইফোনে নর্মালি ছবি দিয়ে রাখলে আনলক হয় না, ছবি দিয়ে রাখলে আনলক হয় না, ডিরেক্ট সত্যিকারের ফেস থাকতে হয়। ঠিক আছে, বাট এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও শুধু ফেস স্ক্যানিং এ অনেক বেশি কাজ করা হচ্ছে, অনেক বেশি সিকিউর করার চেষ্টা করা হচ্ছে। দেখবা যে এইভাবে রাখলেও আনলক হয়ে যাচ্ছে। কিছু কিছু ফোন আছে দেখবা উঠাইতে দেরি আছে, আনলক হইতে দেরি নেই। অ্যান্ড্রয়েড যেমন OnePlus এর কিছু ফোন ছিল, আর বেশ কিছু ফোন, কয়েকটা ফোন আছে যে উঠাইতে দেরি আছে, আনলক হইতে দেরি নেই। ঠিক আছে, তো এগুলো এখন অনেক ফাস্ট হয়ে গেছে এবং এগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং সিকিউর হচ্ছে। তাহলে এই ফেসিয়াল স্ক্যানিং এর ব্যাপারটাও এভাবে হয়, যেটা সেভ হয় সেটা হচ্ছে একটা নিউমেরিক কোড সেভ হয়, সেটা হচ্ছে একটা নিউমেরিক কোড সেভ হয়। ঠিক আছে, এবং এটা আসলে আমরা বলতে পারি কোথায় কোথায় ব্যবহার করা হয় বা এটা সুবিধা অসুবিধাগুলো কি কি। সুবিধা অসুবিধাগুলোর মধ্যে আমরা বলতে পারি, সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের অনধিকার প্রবেশমূলক নয়, মানে কেউ এটা অনেক সিকিউর। সুবিধাগুলোর মধ্যে বলতে পারি এটা খুব সিকিউর, এটা সিকিউর একটা টেকনোলজি, এবং এটা মোটামুটি চিপ একটা টেকনোলজি, সস্তা টেকনোলজি, যার কারণে অ্যান্ড্রয়েড ফোনে সবাই এটা ইউজ করে।
ঠিক আছে, এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধাগুলোর মধ্যে কি কি হতে পারে? নেগেটিভ দিক, নেগেটিভ দিকগুলোর মধ্যে হতে পারে যে মুখে আলোর প্রতিফলন ঘটলে মাঝে মাঝে এই সিস্টেমটি মুখমণ্ডল চিনতে পারে না। ঠিক আছে, মাঝে মাঝে যদি কেউ অনেক বেশি আলো দিয়ে দেয় তোমার মুখের উপরে, তখন কিন্তু সে তোমার মুখটা বা তোমার ফেসটা স্ক্যান করতে পারে না। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে এটা ফেল করে, মাঝে মাঝে ফেল করে, বা যদি তোমার মুখে বেশি আলো থাকে তাহলে সেটা চিনতে পারে না। সানগ্লাস পরা থাকলে সে তোমাকে চিনতে পারে না, সানগ্লাস পরা থাকলে বা অন্য কিছু পরা থাকলে সে তোমাকে চিনতে পারে না। ঠিক আছে, তারপর হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের কম্পিউটারে ওয়েব ক্যামেরা বিল্ট ইন থাকে না, যার কারণে এটা এতটা জনপ্রিয় না। বাট ফোনে এটা অনেক জনপ্রিয় এখন। আমরা জানি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে এখন ফেসিয়াল স্ক্যান আছে। তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে এটা ডেমেরিটস। কোথায় কোথায় ব্যবহার করা যায়? এটা হচ্ছে আমরা আমাদের পার্সোনাল যে ডিভাইসগুলো আছে, আমাদের ফোন বলো, ল্যাপটপ বলো, এগুলোতে, ট্যাব বলো, এগুলোতে সবচেয়ে বেশি ইউজ হয়। আরো বেশ কিছু জায়গা আছে, যেমন হচ্ছে ডিজিটাল নিরাপত্তার জন্য ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা যায় বিভিন্ন অফিস আদালতে। এছাড়াও স্মার্ট অ্যাডভার্টাইজিং, বয়স অনুযায়ী অ্যাড মার্কেটিং গ্রুপে নির্ধারণে ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয়। যেমন ধরো এমন অনেক মার্কেটিং এজেন্সি আছে যারা কি করে, তোমার ছবি, মানে তোমরা তো জানো যে গুগল বা ফেসবুক আমাদের ইনফরমেশন গুলো সেল করে, আমাদের ইনফরমেশন গুলো বিক্রি করে, মানুষের কাছে বিক্রি করে টাকা ইনকাম করে। তো এরা কি করে, মেইনলি ওরা যেটা করে যে ওরা তো জানবে না যে তুমি কি ছেলে নাকি মেয়ে, তুমি তুমি কি আসলেও কম বয়সী না বেশি বয়সী, তুমি কি ওদের প্রোডাক্টটা কিনবা না কিনবা না। ঠিক আছে, তো যাদের ধরো ওরকম অডিয়েন্স দরকার, যে একটু বয়স্ক অডিয়েন্স, বাচ্চারা জিনিসটা কিনবে না, তাহলে ওরা কি করবে, ওরা এই ইন্টারনেট ব্যবহার করে বা এই বিভিন্ন কোম্পানি থেকে ডেটা নিয়ে, ছবিগুলোকে নিয়ে, ইউজারদের ছবিগুলো নিয়ে ওরা কি করে, ছবিগুলোকে স্ক্যান করে, স্ক্যান করে ওরা বুঝে যায় যে কারা কারা ওদের কাস্টমার হতে পারে, কারা কারা ওদের কাস্টমার হতে পারে না। যখন দেখে যে স্ক্যান করে এটা বাচ্চা বাচ্চা একটা ছেলে, বাচ্চা লাগতেছে দেখতে, বয়স কম, তখন বাদ দিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে তারা এরকম ফেসিয়াল স্ক্যান করে, বা তোমার প্রোফাইলে যে ছবি আছে পাবলিক ছবি, সেই ছবিগুলোকে স্ক্যান করে তুমি তাদের কাস্টমার কিনা, তোমাকে সেই অ্যাডটা শো করবে কিনা, এই সিদ্ধান্তটা নেয়, যেটাকে বলা হয় স্মার্ট অ্যাডভার্টাইজিং। এটাকে বলা হয় স্মার্ট অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, নিউ হেয়ার কাট দিলেও আইডেন্টিফাই করতে পারে না, কারণ ওই যে ছবি নিয়ে কাজ করে, ছবি নিয়ে কাজ করে, তো এই জন্য নিউ হেয়ার কাট দিলে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু আইফোন দেখবা ঠিকই পারে। আচ্ছা, আজমাইন শ্রাবণী, হ্যাঁ ভালো আছি ভাই। এই নচের জন্য ভালো লাগে না, ছবিটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। দামি অ্যান্ড্রয়েড ফোনের ফেস লক অনেক ভালো, হ্যাঁ যেটা বললাম, অনেক বেশি উন্নত হচ্ছে আস্তে আস্তে। বাট তাও যতই উন্নত হোক, যেহেতু 2D ইমেজ নিয়ে কাজ করে, শুধু ক্যামেরার উপর ডিপেন্ড করেই সিদ্ধান্ত নেয় যে এই লোকটা তুমি কিনা, সেই ক্ষেত্রে কিন্তু, সেই ক্ষেত্রে কিন্তু মানে ওই সিকিউরিটি ইস্যু থেকেই যাচ্ছে। ঠিক আছে, ফাইন। তাহলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আলোচনা করলাম, ফেস নিয়ে আলোচনা করলাম, এখন আমরা হ্যান্ড নিয়ে আলোচনা করতে পারি। হ্যান্ড, হ্যান্ড জিওমেট্রি। অনেকেই দেখবা যে অনেক জায়গায় বিভিন্ন সাইফাই মুভিতে যে হাত দিয়ে কি হচ্ছে স্ক্যান করে ওই যে তোমার ঢুকতেছে বের হচ্ছে কোনো একটা জায়গা দিয়ে কোনো একটা ঘরে, সেক্ষেত্রে হ্যান্ড জিওমেট্রিটা কাজে লাগাচ্ছে। হ্যান্ড জিওমেট্রিটা কিভাবে কাজ করে? হ্যান্ড জিওমেট্রিটা আসলে মেইনলি এইভাবেই কাজ করে। এই ক্ষেত্রে তোমার হাতের একটা ছবি নেওয়া হয়, তোমার হাতের একটা ছবি নেওয়া হয়, এবং সেই ছবিটা কিভাবে নেওয়া হয়, একটা ডিভাইস ইউজ করা হয়, সেই ডিভাইসকে বলা হয় চার্জ কাপলড ডিভাইস। হ্যান্ড জিওমেট্রি ইউজ করার জন্য একটা ডিভাইস ইউজ করা হয়, যে ডিভাইসটার নাম হচ্ছে সিসিডি, চার্জ কাপলড একটা ডিভাইস। এমন একটা ডিভাইস ইউজ করা হয় যেটাকে বলা হয় চার্জ কাপলড ডিভাইস।
এই সিসিডি এই ডিভাইসটা দিয়ে তোমার হাতের একটা ছবি তোলা হয়, ঠিক আছে। তারপর সেই ছবিটাকে অ্যানালাইসিস করে যে তোমার আঙ্গুলের দৈর্ঘ্য কত, আঙ্গুলের শিরা উপশিরাগুলো কেমন, কোথায় কি আছে না আছে, কতটুকু ছোট বড় কম বেশি, এই সবগুলো প্যাটার্ন কেমন, এই সব কিছু দেখে তোমার হ্যান্ড জিওমেট্রি গুলো দেখে একটা নিউমেরিক ডেটা কনভার্ট করে। তাহলে এখান থেকে একটা ইমেজ পাওয়া যায়, সেই ইমেজ দিয়ে তোমার হাতের, যাই হোক আমি হাত আঁকতে পারি না, কিছুই আঁকতে পারি না আমি, ঠিক আছে। তারপর তোমার হাতের ভিতরে এই যে তোমার যে কি আছে, বিভিন্ন দাগ আছে না, তোমার হাতে যে বিভিন্ন ছোট ছোট দাগ আছে, এই দাগগুলোকে উপর অ্যানালাইসিস করে দেখা যায় যে ওরা কি করে, একটা নিউমেরিক কোডে কনভার্ট করে, নিউমেরিক কোড বাইনারি কোড বলতে পারো। তারপর পরবর্তীতে আবার এটার সাথেই ম্যাচ করে দেখে যে তুমি আসলেও সে কিনা। তাহলে এই ক্ষেত্রে একটা নতুন ডিভাইসের নাম শুনলাম আমরা, ডিভাইসটাকে বলা হচ্ছে সিসিডি, চার্জ কাপলড ডিভাইস, ঠিক আছে। এটা দিয়ে যে ছবিটা তোলা হয় সেটাকে বলা হয় সেলুলয়েড একটা ইমেজ। তাহলে তোমার হাতের একটা সেলুলয়েড ইমেজ তৈরি করা হয়, সেই ইমেজ দিয়ে একটা নিউমেরিক কোড জেনারেট করা হয়, তারপর সেই নিউমেরিক কোড দিয়ে আলটিমেটলি বাকি কাজগুলো করা হয়, যে তোমাকে আইডেন্টিফাই করার ব্যাপারটা। এক্ষেত্রে সুবিধা কি কি থাকতে পারে? এক্ষেত্রে আমরা হ্যান্ড জিওমেট্রির সুবিধা কি কি বলতে পারি? এটা সুবিধা বলতে পারো যে এটাতে অনেকগুলো সিকিউরিটি মেজারমেন্ট থাকে, যার কারণে এটা অনেক বেশি সিকিউর। তাহলে এটা অনেক বেশি সিকিউর আমরা বলতে পারি, এবং এটা কোনো ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে একদম মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে, এবং এই ইনফরমেশন গুলো চাইলে স্মার্ট কার্ডেও ব্যবহার করা যেতে পারে। এই হাতের হ্যান্ড জিওমেট্রির যে ইনফরমেশন গুলো বা নিউমেরিক কোডটা, এটা চাইলে স্মার্ট কার্ডে ইউজ করা যেতে পারে। যেমন তোমরা জানো আমাদের এনআইডি তে কিন্তু আমাদের আঙ্গুলের ছাপগুলার ইনফরমেশন আছে, তো ঠিক সেম ভাবে এই হ্যান্ড জিওমেট্রির ইনফরমেশনও চাইলে স্মার্ট কার্ডে রাখা যেতে পারে, ঠিক আছে। তাহলে স্মার্ট কার্ড আমরা ইউজ করতে পারি। আর অসুবিধাগুলোর মধ্যে কি কি বলতে পারি? এটা অবশ্যই একটা ব্যয়বহুল, এটা এক্সপেন্সিভ একটা টেকনোলজি। তোমার আলাদা আলাদা করে ওরকম ডিভাইস আনতে হবে, অনেক বড় একটা ডিভাইস কিনতে হবে, যেটা অবশ্যই এক্সপেন্সিভ। এটার জন্য বেশি মেমোরি দরকার, কারণ যেহেতু এখানে অনেক ইনফরমেশন রাখা হয়, পুরো হাতের একটা স্ট্রাকচার রাখা হয়, পুরো হাতের ইনফরমেশন গুলো রাখা হয়, তাহলে এটার জন্য মেমোরি বেশি লাগে। এই তো মোটামুটি এগুলাই বলতে পারো যে হ্যান্ড জিওমেট্রি সুবিধা অসুবিধা। ব্যবহার কোথায় হতে পারে? ওই তোমার বিভিন্ন ধরনের বা এয়ারপোর্টে আমরা হয়তো হ্যান্ড জিওমেট্রি দিয়ে তাকে আইডেন্টিফাই করার ব্যবস্থা রাখতে পারি, ঠিক আছে। এয়ারপোর্টে ইমিগ্রেশন সিস্টেমে অথেন্টিকেশনে এই সিস্টেমটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যান। নর্মালি এখন আইরিশ স্ক্যানটা তাও যদিও কিছুটা অ্যাভেলেবল, কিন্তু রেটিনা স্ক্যানার করা হয় না। রেটিনা স্ক্যান কিভাবে কাজ করে? আমাদের চোখের পেছনে, হ্যাঁ, আমাদের মনির ভেতরে যে শিরা উপশিরাগুলো আছে, সেই শিরা উপশিরাগুলোকে কেমন, তাদের গঠন কেমন, হ্যাঁ, ওইটার উপর বেস করে যেই অথেন্টিকেশন সিস্টেম, সেটাকে বলা হয় রেটিনা স্ক্যান। আর আইরিশ স্ক্যান তো জানোই, আমাদের চোখের যে রঙিন অংশটা থাকে, আইরিশ, আমাদের চোখের যে রঙিন অংশটা থাকে, সেই আইরিশটা স্ক্যান করা হয়। তো নর্মালি আইরিশ স্ক্যানার ছিল নর্মালি আমাদের ডে টু ডে ইউজে স্যামসাং ফোনগুলোতে। তোমরা জানো যে আইরিশ স্ক্যানার ছিল, যেটা দিয়ে একটা মেইনলি ক্যামেরা তো থাকেই, তার পাশাপাশি কিন্তু আমাদের ইনফ্রারেড একটা ক্যামেরা সেন্সরও থাকে। তোমরা যারা তোমরা যারা দেখেছো, মানে স্যামসাং এর আইরিশ স্ক্যানারের ফোনগুলো দেখেছো,
স্যামসাং এর আইরিস স্ক্যানারের ফোনগুলো দেখেছো, তোমরা দেখবা ওই ফোনগুলোতে তুমি যদি মানে অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করো তাহলে দেখবে এক ধরনের অন্য লাইট দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে তোমরা তো জানো যে আমাদের রিমোটে কিন্তু যে লাইটটা আছে সেটা হচ্ছে আইআর লাইট, সেটা কিন্তু ক্যামেরা দিয়ে দেখা যায়, তোমরা জানো না? তোমরা জানার কথা যে ধরো এটা হচ্ছে আমার সেই এসির রিমোট, আমি কিন্তু চাইলে এসি রিমোটের সামনে একটা লাইট আছে, এটা কি জ্বলে কখনো? খালি চোখে কিন্তু এটা কখনোই দেখতে পারবে না। আর তুমি যদি ক্যামেরা অন করো, ক্যামেরা অন করলে কিন্তু তুমি এই লাইটটা দেখতে পাবা, বুঝছো? ক্যামেরা অন করলে তুমি এই লাইটটা দেখতে পাবা, ক্যামেরায় এই লাইট গুলো দেখা যায়, ঠিক আছে? তুমি এটা এখানে হয়তো খেয়াল করে দেখতে পারবা না, বেশি উজ্জ্বল না, বাট এই মানে এই মোবাইলের লাইট গুলো বা এই রিমোটের লাইট গুলো হচ্ছে আইআর সেন্সর, এগুলো হচ্ছে আইআর বা ইনফ্রারেড লাইট, এগুলো থেকে যে আলোটা বের হয় সেটা খালি চোখে দেখা যায় না, বাট ক্যামেরায় দেখা যায়। তো সেক্ষেত্রে আইরিস স্ক্যানার কিভাবে কাজ করে, তোমার চোখে নর্মালি স্বাভাবিকভাবে একটা ছবি তোলা হয়, সাধারণ নর্মাল আলোতে একটা ছবি তোলা হয়, আর একটা হচ্ছে ইনফ্রারেড আলো দিয়ে ছবি তোলা হয়। যখন তুমি ইনফ্রারেড আলো দিয়ে ছবি তোলো তখন তোমার এই যে চোখের যে তারা, চোখের যে মনি আছে, হ্যাঁ, এটার যে গাঢ় কালো অংশটা আছে, এই চারপাশে যে কালো অংশটা আছে, রঙিন অংশটা আছে, সেই রঙিন অংশটার অনেক সুন্দর একটা ছবি, ক্লিয়ার একটা ছবি পাওয়া যায়, এবং সেখান থেকে অনেক বেশি ডিটেলস পাওয়া যায়। তো যেটা বলছিলাম যে স্যামসাং এর ফোনগুলোতে নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তোলার পাশাপাশি একটা আইআর সেন্সর ইউজ করা হয়, বা আইআর ক্যামেরা দিয়েও একটা ছবি তোলা হয়। এই দুইটা ছবিকে কম্বাইন করে তারপরে সেটাকে তোমার ওই নিউমেরিক কোডে কনভার্ট করা হয়, একটা নিউমেরিক কোডে কনভার্ট করা হয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আইরিস স্ক্যানিং এর ক্ষেত্রে ভাইয়া দুইটা ছবি তোলা হয়, একটা হচ্ছে সাধারণ আলোতে ছবি, একটা হচ্ছে ইনফ্রারেড আলোতে ছবি। তারপর সেই দুইটা ছবিকে মার্জ করে একটা নিউমেরিক কোডে কনভার্ট করা হয়, বা নিউমেরিক কোড পাওয়া যায়, যে কোডটা দিয়ে পরবর্তীতে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে? রেটিনা স্ক্যান অনেক সময় সাপেক্ষ, ভেরি গুড, খুব সুন্দর একটা কথা বলছো। রেটিনা স্ক্যান খুব সময় সাপেক্ষ। সো ভাই আপনার ভয়েসের সাথে বাতাসের সাথে বাড়ি লাগলে যেমন সাউন্ড হয় তেমন একটা সাউন্ড আসছে মাঝে মাঝে। এখানে কোনো সাউন্ডই নাই, ইভেন ফ্যানও বন্ধ করে রাখছি, এসি ছেড়ে রাখছি যাতে তোমাদের সাউন্ডে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? সো এখানে আমি ছাড়া আর কেউ নাই, আর সাউন্ডও থাকার কথা না, হ্যাঁ? আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের এই স্যামসাং ফোনগুলোতে আইরিস স্ক্যানার ছিল, সেই আইরিস স্ক্যানার দিয়ে মেইনলি হচ্ছে আমাদের নর্মাল ক্যামেরার পাশাপাশি আইআর ক্যামেরা দিয়েও একটা ছবি তোলা হইতো, আইআর সেন্সর দিয়ে একটা ছবি তোলা হইতো, যে ছবিটা তোমার এই যে চোখের রঙিন অংশটা বা আইরিসের একটা ভালো ক্লিয়ার একটা ছবি দিত তোমাকে। তারপর সেখান থেকে ওরা এই ইউনিক পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করে একটা কোড জেনারেট করতো, যেটা দিয়ে পরবর্তীতে তোমাকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা যেত আর কি, যে কোডটা। সুবিধা কি কি, আইআর সিস্টেমের সুবিধাগুলো কি কি? সুবিধাগুলোর ক্ষেত্রে কি কি বলা যায়? আইআর সেন্সরের সুবিধাগুলোর মধ্যে আমরা বলতে পারি এটা হচ্ছে অনেক অ্যাকুরেসি বেশি, অনেক বেশি অ্যাকুরেট। তারপর আমরা বলতে পারি এটা সহজে নকল করা যায় না, কারণ এটা তো চোখের ভিতরের স্ট্রাকচার, সো এটা সহজে ইজিলি কপি করা যায় না, কপি পসিবল না। তারপর আর কি বলা যায়, নর্মালি খুব কম সময়, হ্যাঁ, নর্মালি খুব কম সময় তোমাকে এটা দিয়ে আইডেন্টিফাই করে ফেলা সম্ভব। আর এখানে আরেকটা অপশনও আছে যে নর্মালি মৃত ব্যক্তির রেটিনা দ্রুত পচন ধরে যায় বিধায় একে বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহার করে অপরাধমূলক কাজ করা সম্ভব নয়। কেউ যদি চায় যে আমি কোনো
মৃত মানুষের রেটিনা নিয়ে এসে অপরাধমূলক কাজ করব, যে দেখায় না, দেখো না যে মরে গেছে কেউ, ওটা ধরে এনে ওটার চোখকে স্ক্যান করতেছে। অনেক সময় বিভিন্ন মুভিতে আমরা দেখি না যে চোখের স্ক্যান, ফেসিয়াল স্ক্যান, চোখের স্ক্যান দিয়ে ঢুকতে হয় কোনো দরজায়, তখন কি করে, এটাকে মেরে ফেলে ওটা চোখ কিভাবে ধরে খুলে ধরে এটাকে ধরে, তাহলে তারপর অ্যাক্সেস পায়। তো মানে তুমি হয়তো এটাকে মেরে সাময়িকভাবে কাজ লাগাইলেও লাগাইতে পারো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। রেটিনা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রেটিনা খুব দ্রুত পচে যায়, ঠিক আছে, যার কারণে দেখা যায় যে তুমি এরকম মৃত মানুষকে নিয়ে কোনো অপরাধমূলক কাজ করতে পারবা না। আচ্ছা, অসুবিধাগুলোর মধ্যে কি থাকতে পারে? অসুবিধাগুলোর মধ্যে এটা ব্যয়বহুল একটা প্রযুক্তি, মেমোরি বেশি দরকার, এটা হচ্ছে আমাদের চোখের জন্য ক্ষতিকর, যেহেতু সবসময় এটার ভিতরে কি হচ্ছে, ছবি তোলা হচ্ছে, একটা রে পাঠানো হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ক্ষতিকারক চোখের জন্য। এটা হচ্ছে এক্সপেন্সিভ, ঠিক আছে, এই দুটো জিনিস বললে আই থিঙ্ক ইনাফ। তারপর অনেক মেমোরি দরকার, মোর মেমোরি। আচ্ছা, এন্ড ফাইনালি ডিএনএ। ডিএনএটা আসলে আমাদের হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর টপিক, বাট তাও এখানে বলা যায় যে আমরা জানি ডিএনএ ম্যাচিং করানো হয় না। কখনো যদি কোনো কিছু নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয় যে বাচ্চা কার, বাচ্চা কি এদের নাকি এদের, বাচ্চা নিয়ে টানাটানি, যে আমার বাচ্চা, আমার বেবি, বা বিভিন্ন ধরনের ক্রাইম যখন হয়, বিভিন্ন ধরনের ক্রাইম যখন হয়, তখন হয়তো ডেড বডি থাকে, ডেড বডি হয়তো পচে যায়, গলে যায়, বা ডেড বডিকে হয়তো দাফন করে ফেলা হয়েছে, কবরে দিয়ে দেওয়া হয়েছে, তারপরও হয়তো সেটা বা পচে গেছে, গলে গেছে, সেক্ষেত্রে সেই ডেড বডি আসলে কার, বা কোনো ক্রিমিনাল যদি তার শরীরের কোনো অংশ, রক্ত ফেলে যায় বা কোনো কিছু ফেলে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ক্রিমিনালের ডিএনএ দিয়ে ডিএনএ দিয়ে ডিএনএ আইডেন্টিফাই করে কিন্তু ক্রিমিনালকে চাইলে আইডেন্টিফাই করা সম্ভব। ইভেন ডেড বডির শরীরের পার্ট নিয়ে সেখান থেকে তুমি চাইলে তার ডিএনএ বের করে বলতে পারবা যে এই লোকটা কে ছিল। এইভাবে এটাকে বলা হয় ডিএনএ প্রোফাইলিং, এটাকে বলা হয় ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টও বলতে পারো, কোনো সমস্যা নাই। এটা নর্মালি আমরা বলতে পারি ডিএনএ কে ব্লুপ্রিন্ট বলা হয়। আমাদের শরীরের বা দেহের, মানব দেহের বা জীব দেহের ব্লুপ্রিন্ট বলা হয় এটাকে। এই তো নর্মালি এটা হচ্ছে 1986 সালে ইংল্যান্ডের লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যালেক্স জেফ্রিস, তিনি ফরেন্সিক গবেষণায় এই জিনিসটা আবিষ্কার করেছে, ডিএনএ প্রোফাইলিং আবিষ্কার করেছে। তাহলে উনি 1986 সালে ইংল্যান্ডে লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে গবেষণা করার সময় অ্যালেক্স জেফ্রিস সে এই ডিএনএ প্রোফাইলিংটা আবিষ্কার করে। দেখে যে একটা ফ্যামিলির প্রত্যেকের ডিএনএর মধ্যে একটা মিল আছে, বুঝছো, সে ওইটা দেখে পরে এরপর মানুষের রক্ত, মানুষের চুল, মানুষের শুক্ররস, তারপর হচ্ছে পরিহিত জামা কাপড়, এগুলো থেকে নখ, ঠিক আছে, নখ, চুল, এগুলো থেকে চাইলে মানুষের ডিএনএটা বের করে ফেলা সম্ভব, ঠিক আছে। এই ক্ষেত্রে অনেক সুবিধা আছে, একদম 100% অ্যাকুরেটলি বলে ফেলা যায়, 100% অ্যাকুরেসি আছে ডিএনএ প্রোফাইলিং এ, 100% অ্যাকুরেসি থাকে। তারপর যে কোনো ধরনের কোষ থেকেই তুমি এই ডিএনএ স্যাম্পলটা সংগ্রহ করতে পারো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের অসুবিধা, যেমন একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে সহোদর যমজ যাকে, তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়, এখানে একটু ঝামেলা আছে। কেউ যদি যমজ হয় দুজন, তখন দেখা যায় তাদের ডিএনএ সেম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টও সেম হয়, এই জায়গাটা একটু অসুবিধা আছে, ঠিক আছে। বাকি সব জায়গায় মোটামুটি সহজ, এবং এটা অবশ্যই দক্ষ কর্মী লাগবে, এটা অনেক এক্সপেন্সিভ একটা টেকনোলজি। আর এই তো এগুলো হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে আমরা গতকালকে বলছিলাম যে 5টা টেকনোলজি সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। আচ্ছা, তোমাদের কিছু কমেন্ট পড়ি।
ভাইয়া ইমেলের মধ্যে @সিম্বল কেন ব্যবহার করা হয়? দিয়ে তোমার ডোমেইনটা বোঝানো হয় যে এটা কোন ডোমেইনের আন্ডারে আছে, বুঝতে পারছো? @yahoo.com, @google.com, ঠিক আছে? এই যে ডোমেইন গুলোকে আলাদা করে বোঝানোর জন্য চিহ্নটা ব্যবহার করা হয়। কার আন্ডারে তোমার এই মেল অ্যাড্রেসটা আছে। নক্স সিকিউরিটি কিভাবে কাজ করে? নক্স সিকিউরিটি তো এটা মনে হয় একটা ফোন, ল্যাপটপ, বিমানবন্দর ইনভেস্টিগেশনের কাজে মাস্ক, চশমা দুটো পরে সবাই কাজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। আজকে ভাই ভয়েসের সাথে আছে, এটা তো শুনেছি। রেটিনা স্ক্যান অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে। ভাইয়া চোখের কি ক্ষতি হয়? ওই যে একটা চোখে যখন বারবার ধরো কোনো কিছু দিয়ে ছবি তুলবে, হ্যাঁ, বারবার কোনো, এটা তো ইনফ্রারেড, একটা লাইট, এই লাইট যখন চোখের ভিতর বারবার পড়বে, অবশ্যই একটা ক্ষতি হবে, লং টার্ম একটা ক্ষতি হতে পারে। একজন গল্পে পড়েছে ল্যাবের দরজায় আইরিস স্ক্যানার ছিল, খারাপ কিছু লোক দরজা খোলার জন্য একজন বিজ্ঞানীর চোখ উঠিয়ে নিয়ে গেছে। কথাটা কতটুকু সত্যি? আচ্ছা, এটা গল্পে পড়েছে, বাস্তবে এমন হতেই পারে। আহ আচ্ছা, এই যে বললাম চোখকে, আমরা তো একটু এক্সাম্পল দিলাম, আইরিস স্ক্যানার এটা হতে পারে। কোরবানির সময় দেখতাম ভালো করে গরুর চোখে রেটিনা কি শক্ত রে ভাই, পাড়া দিলেও গলে না। আচ্ছা, হ্যাঁ, পাড়া দিলেও গলে না, ঠিক আছে। দুইজন মা দাবি করেছে এই বাচ্চা আমার। সেই যুগে ডিএনএ টেস্ট থাকলে ছোটবেলায় গল্প পড়া লাগতো না। আচ্ছা, হ্যাঁ, সেই যুগে ডিএনএ টেস্ট থাকলে এটা হইতো না হয়তো। আইডেন্টিক্যাল টুইন্সদের ডিএনএ সেম হয় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না। হ্যাঁ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা সেম হবে, বাট হ্যান্ড জিওমেট্রি যে ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু সেম হবে না। টুইনদের ফিঙ্গারপ্রিন্টের কথাই বলছিলাম গতকাল। আচ্ছা, ঠিক আছে। স্যামসাং আর অ্যাপেলের মধ্যে কার সিকিউরিটি বেটার? আচ্ছা, তুমি যদি আমাকে টেকনোলজি রিলেটেড বলো, স্যামসাং এর ফেসিয়াল স্ক্যান ভার্সেস অ্যাপেলের ফেস আইডি, অবশ্যই অ্যাপেলের ফেস আইডিটা অনেক অনেক বেশি অ্যাডভান্সড এবং অনেক অনেক বেশি সিকিউর, ঠিক আছে। শুধু ফেসিয়াল স্ক্যানের কথা বলছি, অন্য কিছু না। আচ্ছা, ঠিক আছে। আই থিঙ্ক টেকনোলজি গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা একটু সামনে যাই। গতকালকে আমরা বায়ো ইনফরমেটিক্স অল্প একটু দেখেছিলাম। তাহলে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে, আমরা বলেছি, এমন একটা টেকনোলজি, যেখানে বিজ্ঞানকে কাজে লাগানো হয় বা আইসিটি কে কাজে লাগিয়ে মানুষের বায়োলজিক্যাল যে ডেটাগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করা হয়। বায়োলজিক্যাল ডেটাগুলো অ্যানালাইসিস করা হয় এবং সেগুলো নিয়ে গবেষণা করা হয়, ঠিক আছে। এবং সেগুলোকে নিয়ে গবেষণা করা হয়, এবং এই ক্ষেত্রে বায়োলজিক্যাল ডেটা বলতে কি বুঝো? যেমন ধরো, যখন কোনো জেনেটিক ইঞ্জিনিয়ার সে জিন নিয়ে আলোচনা করে বা কাজ করে, সে ডিএনএ নিয়ে কাজ করে। তো একটা মানুষের ডিএনএ তো তোমরা জানো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি ডিএনএ তে, এবং এখানে অনেক অনেক প্যাটার্ন থাকে, অনেক অনেক প্যাটার্নের জিনিসপত্র থাকে। তো সেক্ষেত্রে আবার ধরো নতুন একটা ভাইরাস আসছে যেমন করোনা ভাইরাস, তোমরা নাম শুনেছ, কোভিড ভাইরাস। তাহলে এই যে ভাইরাসটার জন্য সবাই উঠে পড়ে লাগছিল যে কে আগে ভ্যাকসিন বানাতে পারে। কিন্তু ভ্যাকসিন বানাতে কিন্তু অনেক সময় লাগছে, অলমোস্ট 1 বছরের মতো সময় লাগছে ভ্যাকসিন বানাতে। তাহলে এই যে ভাইরাসটা আসলো, এটা নিয়ে কিন্তু সবাই দুনিয়াতে যত আধুনিক ল্যাব আছে, যত আধুনিক টেকনোলজি আছে, সবচেয়ে আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে এই ভাইরাসটার জন্য, তোমার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য ভাইরাসটার এগেনস্টে। কিন্তু 1 বছর সময় লাগছে। তো এই তাও সম্ভব হয়েছে কেন? এই বায়ো ইনফরমেটিক্স এর কারণে।
যদি বায়োইনফরমেটিক্স না থাকতো তাহলে এই ভ্যাকসিন আবিষ্কার হয়তো আগামী 200-300 বছরেও করা সম্ভব হতো না। বুঝতে পারছো? সো এই বায়োইনফরমেটিক্স গুলো কিভাবে কাজে লাগানো হয়েছে? এই যে একটা ভাইরাসকে মারার জন্য বা ভাইরাসের সাথে ভাইরাসকে নষ্ট করার জন্য কি কি ধরনের এলিমেন্ট ইউজ করা যেতে পারে, কোন কোন ধরনের অ্যাসিড ইউজ করা যেতে পারে, কোন কোন প্যাটার্নের তুমি কেমিক্যাল ইউজ করতে পারো, এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কম্বিনেশন আছে, মিলিয়ন বিলিয়ন কম্বিনেশন আছে। তুমি এখন প্রত্যেকটা দিয়ে টেস্ট করতে 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 তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি এখনো ওইটার সলিউশন পাবা না। তো বায়োইনফরমেটিক্সে কি করা হয়, মেইনলি কাজগুলা তোমার হচ্ছে কম্পিউটারকে দিয়ে দেওয়া হয়। ধরো তোমার চিন্তা করা হলো যে তুমি 100টা অ্যামাইনো অ্যাসিডের যে পলিপেপটাইড, হ্যাঁ 100টা পলিপেপটাইড নিয়ে কাজ করবা। পলিপেপটাইড, পলিপেপটাইড কি? অ্যামাইনো অ্যাসিডের একটা শিকল, না অ্যামাইনো অ্যাসিডের যে শিকল সেটাকে বলা হয় পলিপেপটাইড। মানে তোমরা এগুলো পড়ছো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যা পড়বা তারা ভবিষ্যতে পড়বা, আরো ডিটেলসে পড়বা। তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করা হচ্ছে কোন একটা ভাইরাসের বিরুদ্ধে, ভাইরাসকে মারার জন্য কোন কোন টেস্ট করা লাগতে পারে, এরকম সে দেখলো যে হয়তো কয়েক লক্ষ টেস্ট করা লাগতে পারে, কয়েক লক্ষ টেস্ট করা লাগতে পারে, এতে সময় নষ্ট হবে এবং কোনটা কাজ করবে না কাজ করবে সেটা তুমি জানো না। ঠিক আছে, তুমি হয়তো 100 মিলিয়ন টেস্ট করার পরে তুমি হয়তো সেখান থেকে 10-12টা সলিউশন পাবা, 10 থেকে 12টা এরকম তুমি সলিউশন পাবা যেটা অ্যাকচুয়ালি কাজ করবে ওই ভাইরাসের এগেইনস্টে। তাহলে এই যে তুমি 100 মিলিয়ন টেস্ট করবা, এটা তো অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং এটা তো হাতে কলমে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, অনেকবার ট্রায়াল করতে হবে। তো কি করা হয় এইসব ক্ষেত্রে, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না সরি। তাহলে এইসব ক্ষেত্রে যখন এরকম কোনো ভাইরাসকে এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করতে হয় বা কোনো ব্যাকটেরিয়াকে ট্যাকেল দিতে হয় বা মানুষের কোনো জিনগত কোনো আচার আচরণের সমস্যা আছে কিনা, হ্যাঁ, বা মানুষের বায়োলজিক্যাল স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো বের করার জন্য এরকম যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টেস্ট করা লাগে, সেগুলো না করে এই জিনিসগুলোকে কম্পিউটারকে দিয়ে দেওয়া হয়। তখন কম্পিউটার কি করে জানো, ওই যে 100 মিলিয়ন টেস্ট করার পরিবর্তে তোমাকে ও নিজেই টেস্ট করে, কম্পিউটার নিজেই টেস্ট করে, টেস্ট করে 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 এটাকে বলা হয় ড্রাই ল্যাব। এটার নাম, এটাকে বলা হয় ড্রাই ল্যাব। ড্রাই ল্যাব, ড্রাই ল্যাব মানে কি? এমন একটা ল্যাব যেটা শুকনা থাকে, তার মানে সেখানে কোনো কাজ হয় না, কম্পিউটার দিয়েই ল্যাবের কাজটা করা হয়। সেই ড্রাই ল্যাবে দেখা যায় এই 100 মিলিয়ন থেকে কমায় সেটাকে হয়তো 1000 বা 2000-এ নিয়ে আসা হয়, 1000 বা 2000-এ নিয়ে আসা হয়, যে 1000-2000 টেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো একটা সলিউশন থাকতে পারে। তখন মানুষ এই 100 বা 200 বা 1000 বা 2000 পরীক্ষা সত্যিকারে প্র্যাকটিক্যালি করে, সেটাকে বলা হয় ওয়েট ল্যাব। ওয়েট ল্যাব, প্র্যাকটিক্যালি তারা এই 1000-2000 স্যাম্পল নিয়ে প্র্যাকটিক্যালি টেস্ট করে। তাহলে যেখানে 100 মিলিয়ন টেস্ট করা লাগতো, কম্পিউটার ইউজ করে ড্রাই ল্যাব বা ড্রাই ল্যাব ব্যবহার করে, কম্পিউটারকেই ল্যাব হিসেবে ব্যবহার করে সেখান থেকে হয়তো 1000-2000 কম্বিনেশন নিয়ে আসা হয়েছে, তারপর সেগুলোকে ওয়েট ল্যাবে বা প্র্যাকটিক্যাল ল্যাবে টেস্ট করা হয়েছে, সেখান থেকে হয়তো তুমি 10টা বা 12টা সলিউশন তুমি পাবা। তাহলে এটা কি হলো, কাজের পরিমাণ অনেক কমে গেল, অনেক সময় লাগলো। এই 100 মিলিয়ন টেস্ট করতে তোমার হয়তো 5-6 বছর 10 বছর লেগে যাবে, কিন্তু তুমি 1000-2000 টেস্ট করতে তোমার হয়তো ম্যাক্সিমাম 1 মাস লাগতে পারে, হ্যাঁ 1 মাস 2 মাস এরকম সময় লাগতে পারে। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের বায়োইনফরমেটিক্স আমাদের জেনেটিক যেই ইনফরমেশন গুলো আছে, বায়োলজিক্যাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে, সেগুলো নিয়ে কাজ করে, সেগুলো ইনফরমেশন স্টোর করে। মানুষের জিনগত কোনো ডিসঅর্ডার থাকলে, প্রবলেম থাকলে সেগুলোকে কিভাবে শুধরানো যায় এই জিনিসগুলোতে হেল্প করে। ঠিক আছে, এখানে অনেকগুলো টেকনোলজি আছে, তুমি একটু দেখবা, এটা জাস্ট রিডিং পড়লে আই থিঙ্ক হয়ে যাবে, এত তেমন কিছু নাই। বায়োইনফরমেটিক্স এর সুবিধা হচ্ছে তুমি মলিকুলার জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশন করতে পারবা, মানে আণবিক গঠন জেনেটিক্স মলিকুলার লেভেলে কেমন হয় সেটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা, দেখতে পারবা, ফিল করতে পারবা। তারপর তোমার অনেক অনেক ইনফরমেশন কে রাখতে পারবা,
তারপর হচ্ছে অ্যালগোরিদম ডেটা মাইনিং সম্ভব, প্যাটার্ন রিকগনিশন সম্ভব, এরকম অনেক বেশ কিছু মানে বায়োলজিক্যাল ডেটা টাইপের বা মানুষের ডিএনএ রিলেটেড কাজগুলো নিয়ে বেশি কাজ করা হয় হচ্ছে বায়োইনফরমেটিক্স। অসুবিধা, এটা অত্যন্ত ব্যয়বহুল, এটা অনেক অর্থ লাগে, এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, কমপ্লেক্স একটা প্রক্রিয়া, এবং এক্ষেত্রে গোপনীয়তা রাখতে হয়। এবং জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহপালিত পশু সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতির বিরুদ্ধ। ওই যে দেখো না বিভিন্ন সাইফাই ফিকশনে জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন ধরনের পশু আবিষ্কার করে ফেলে, হ্যাঁ, প্রাণী আবিষ্কার করে ফেলে, তারা ডিএনএ চেঞ্জ করে এটাকে হয়তো একটা বিধ্বংসী একটা জন্তু বানায় ফেলে, প্রাণী বানায় ফেলে, এরকম দেখো না বিভিন্ন মুভিতে। এই জেনেটিক্যালি মডিফাইড, তো তুমি চাইলে এরকম জেনেটিক্যালি মডিফাই করে হয়তো বিভিন্ন পশু পাখিকে তুমি হয়তো সুপার স্পিসিস বানায় ফেলতে পারো। মানে সে হয়তো কোনো ব্যথা ফিল করবে না, তার হয়তো কোনো কমতি থাকবে না, ঠিক আছে? তুমি এরকম একটা প্রাণী হয়তো বানায় ফেলতে পারো। ধরো মানুষ যেই ডিএনএ কারণে আনন্দ ফিল করে, যেই গঠনের কারণে দুঃখ ফিল করে, তুমি মানুষের ওই ডিএনএটাকে চেঞ্জ করে দিলা। বা মানুষ সে যেই ডিএনএর কারণে বা যেই রোগে আক্রান্ত হয়, ওই রোগ যে ডিএনএ কে হিট করে, অ্যাটাক করে, ওই ডিএনএটাকে চেঞ্জ করে ফেললা, মডিফাই করে ফেললা, যাতে ওই রোগ কখনোই মানুষকে আক্রমণ করতে পারবে না। এরকম জেনেটিক্যালি মডিফাইড স্পেসিস বানানো যায়। যেমন তোমরা হাইব্রিড ফসল শিখছো না, মানে দেখছো না, অনেক ফল আছে এখন হাইব্রিড ফল কৃষি ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, অনেক নতুন নতুন জাত আবিষ্কার করা হচ্ছে, আমের জাত, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ফলের জাত আবিষ্কার করা হচ্ছে, হাইব্রিড জাত। এতে আমাদের ফসলগুলো যেমন অনেক বেশি ফলন হচ্ছে, এখন সম্ভব হচ্ছে, বাম্পার ফলন সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এই ফলের মিষ্টিও বাড়ানো যাচ্ছে। তো ঠিক সেম ভাবে এরকম চাইলে তুমি পশু পাখিকেও, বিভিন্ন প্রাণীকেও এরকম মডিফাই করে ফেলতে পারো, তাদের ডিএনএ কে চেঞ্জ করে ফেলতে পারো। এতে সুপার স্পিসিস তৈরি হতে পারে, যেটা আমাদের প্রকৃতির এগেনস্টে। প্রকৃতিতে পাখি উড়বেই, এখন তুমি এমন একটা পাখি বানাইলা যে পাখিটা হয়তো মানুষের মতো হাঁটতে পারে, এটা একটু অন্যরকম না? তো এই জিনিসগুলো হচ্ছে মানে জেনেটিক্যালি সম্ভব, অদূর ভবিষ্যৎ হয়তো সম্ভব হতেও পারে, বাট এগুলো করলে এটা হচ্ছে রিস্কের ব্যাপার, ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য হচ্ছে, যেটা তোমাকে বললাম, যে সময়কে কমিয়ে ফেলা। এত এত ইনফরমেশন, এত এত জিনিস, ডিএনএ এর গঠন, এতগুলো কমপ্লেক্স গঠন মানুষ তো মনে রাখতে পারবে না, তুমি কম্পিউটারকে মধ্যে স্টোর করে রাখবা, এবং যখন এটাকে মডিফাই করতে হবে, চেক করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, বা এটা কোথায় প্রবলেম আছে খুঁজে বের করতে হবে, তুমি কম্পিউটারকে দিয়ে এটা খুঁজে বের করে ফেলবা সহজেই, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বায়োইনফরমেটিক্স এর কাজ, সময় কমিয়ে ফেলা, কাজগুলোকে মানুষের পরিবর্তে কম্পিউটারকে দিয়ে দেওয়া, যাতে কম্পিউটার তাড়াতাড়ি কাজগুলো করতে পারে। I am vegan, and it is uncomfortable for others to hear or read this type of statement. আচ্ছা, ঠিক আছে, আমরা এই স্টেটমেন্ট গুলো না বলি, ঠিক আছে, কমেন্ট না করি। আমাদের ফার্স্ট, আমরা অনেক ডিটেলসে পড়াচ্ছি, এরকম ডিটেলসে আইসিটির অন্য কোনো কোর্স তুমি কোথাও পাবা কিনা আমার জানা নাই, হ্যাঁ। আমরা যথেষ্ট ডিটেলসে পড়াচ্ছি, এবং আমি চেষ্টা করছি আমার সম্পূর্ণটা দিয়ে তোমাদেরকে বোঝানো। চ্যাপ্টার 4 ডিটেলসে পড়ছি আমরা, চ্যাপ্টার 5 ডিটেলসে পড়ছি, চ্যাপ্টার 3 পড়ছি, চ্যাপ্টার 1 এখন পড়তেছি, চ্যাপ্টার 1 তো অলমোস্ট শেষ, চ্যাপ্টার 2 শুরু হবে ইনশাল্লাহ, চ্যাপ্টার 2 আমরা এভাবে শেষ করে দিব। এবং যেহেতু এই কোর্সে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি কোর্স, এটা অন্য কোর্স না, ফিজিক্স কেমিস্ট্রি নাই, ইকোনমিক্স নাই, এখানে শুধু বাংলা ইংরেজি আইসিটি, এবং এই তিনটা বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সবচেয়ে বেশি ডিটেইলসে আমরা এই কোর্সে পড়াচ্ছি, যার কারণে আমাদের সময়ও লাগছে, ঠিক আছে? সো এই ছিল আমাদের বায়োইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স এবং বায়োইনফরমেটিক্স এর একটা পার্থক্য আছে। কি পার্থক্য? যদি আমরা লাস্ট কিছু পার্থক্য বলে দেই,
একটা হচ্ছে বায়োমেট্রিক্স, একটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে, বায়োমেট্রিক্স বলতে পারি আমরা বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান। এটা বায়োলজিক্যাল ডেটা মাপে, বায়োলজিক্যাল ডেটাকে মেজার করে এবং সেটাকে অ্যানালাইসিস করে, ঠিক আছে, বিশ্লেষণ করে। আর বায়োইনফরমেটিক্স কি করে? বায়োইনফরমেটিক্স হচ্ছে কম্পিউটার টেকনোলজিকে ইউজ করে, কম্পিউটার টেকনোলজিকে ইউজ করে মানুষের জীবের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করে। কম্পিউটার টেকনোলজিকে ইউজ করে কম্পিউটার টেকনোলজিকে ইউজ করে আমাদের বায়োলজিক্যাল বা জীবের, হ্যাঁ, আমাদের বায়োলজিক্যাল, হ্যাঁ, বায়োলজিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে, প্রবলেমগুলো সলভ করে। তারপর আমরা বলতে পারি বায়োমেট্রিক্স হচ্ছে নর্মালি মানুষের বহিরাগত যে বৈশিষ্ট্যগুলো, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, মানুষের হাতের গঠন, মুখের গঠন, আঙ্গুলের ছাপ, এগুলো নিয়ে কাজ করে। এক্সটার্নাল পার্টস নিয়ে কাজ করে বেশি। আর আমাদের বায়োইনফরমেটিক্স কি করে? একদম জীবের যে কোর এলিমেন্ট গুলো, অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে প্রোটিন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আর কি কি থাকে, মেইনলি হচ্ছে ডিএনএ এর ভিতর তো এগুলোই থাকে না, রাইবো রাইবো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ। সো এগুলোর ভিতরে আমাদের অ্যামাইনো অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের যে কোর এলিমেন্ট গুলো আছে, কেমিক্যাল গুলো আছে, সেগুলো নিয়ে কাজ করে, কোর এলিমেন্ট গুলো নিয়ে কাজ করে। তারপর হচ্ছে আমাদের বলতে পারি বায়োমেট্রিক্স হচ্ছে মোটামুটি চিপ, সস্তা একটা টেকনোলজি, আর এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা টেকনোলজি। এক্ষেত্রে ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু এই সকল কাজগুলো করা হয়। একটা হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট বানানো, ফেসিয়াল স্ক্যানার বানানো ক্যামেরা দিয়ে, এগুলো তো সহজ, এগুলো যে কোনো কোম্পানি করতে পারে। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে ডিএনএ এর গঠন পর্যবেক্ষণ করা, ওই যে তোমার ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা, মানুষের ডিএনএ ঘটিত যেই সকল প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করা, এগুলো ট্যাকেল করা এবং ম্যানেজ করা অনেক বেশি কঠিন, অনেক কমপ্লেক্স। ঠিক আছে, এক্ষেত্রে অনেক দামি দামি যন্ত্র লাগে, যেটা অনেক বেশি ব্যয়বহুল। এই তো মোটামুটি কয়েকটা পার্থক্য বললে, নিজের মতো বললে আই থিঙ্ক ইনাফ। একটু রিডিং পড়বা, আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টার শেষ হবেই হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাকি, ন্যানো টেকনোলজি বাকি, কিছু কথা বাকি, শেষ ইনশাল্লাহ। ফ্রাইডেতে চ্যাপ্টার কমপ্লিট হবে। ফ্রাইডেতে আমরা এই চ্যাপ্টার 1 কমপ্লিট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই আমাদের থাকুক। আই থিঙ্ক যথেষ্ট পড়েছি। যদি কেউ কিছু বলার থাকে বলতে পারো। দেখি আরো কিছু বলার থাকলে ভাইকে বলো। আমি অপেক্ষা করছি, কেউ যদি কিছু বলার থাকে বলতে পারো, ভাইয়া আছি, তোমাদের কথা শুনবো। আর না হলে আমরা মোটামুটি আমাদের ক্লাস কিন্তু অলমোস্ট শেষের দিকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।